নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। দুয়ারে রিপোর্টার নিয়ে রয়েছে আমি অনিন্দিতা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ইডির নিরাপত্তায় বাড়তি বাহিনী। সন্দেশখালীর ঘটনায় শিক্ষা ইডির। তল্লাশিতে কমপক্ষে 20 থেকে 30 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবে। ইডির নিরাপত্তায় বাড়তি বাহিনী। সন্দেশখালীর ঘটনায় শিক্ষা ইডির। সন্দেশখালীতে যেভাবে ইডির ওপর হামলা হয়েছে, যেভাবে তাদের মাথা ফেটে গিয়েছে, তারপরে এবার সেই ঘটনা থেকে শিক্ষা ইডির। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অনুপ চক্রবর্তী। অনুপ, রাজভবনে বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে ঠিক কোন কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে? হ্যাঁ পেয়েছি, তুমি দেখো আমি চলে এসেছি সামনে। সন্দেশখালী ঘটনার পরে শিক্ষা নিয়ে কিন্তু একেবারে আরো সতর্ক ইডি আধিকারিকরা। ইতিমধ্যেই সন্দেশখালী যে ঘটনার পরিস্থিতি হয়েছিল, শেখ শাহজুদ্দিনকে গ্রেপ্তার করতে গিয়ে বা তার বাড়িতে তল্লাশি করতে গিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে ইডি আধিকারিক কিন্তু মার খেতে হয়েছিল। শুধু তাই নয়, সংবাদ মাধ্যমকে হেনস্থার মতো ঘটনা ঘটেছিল। তারপরেই কিন্তু ইডির পক্ষ থেকে কিন্তু আরো সতর্কমূলক ব্যবস্থা। যে কোনো সময় যে কোনো মুহূর্তে তল্লাশি অভিযানে বেরোয়, সেক্ষেত্রে কিন্তু ইডির পক্ষ থেকে সেই কারণে সব সময়ের জন্য 20 থেকে 25 জন কেন্দ্রীয় বাহিনী রিজার্ভ করা আছে। তার কারণ ইডির আধিকারিকরা যখন যেদিন সন্দেশখালী এলাকায় যখন তল্লাশি অভিযান করতে গেল শেখ শাহজুদ্দিনের বাড়িতে, সেই সময় তাদেরকে মারধর, হেনস্থা এবং সেই ঘটনা যেখানে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কিন্তু অনেক কম ছিল, এবং সেই ঘটনার শিক্ষা নিয়েই কিন্তু ইডির পক্ষ থেকে এই বাড়তি সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং সব সময় এই মুহূর্তে ইডি আধিকারিকদের জন্য নিরাপত্তার কথা মাথায় রেখে কিন্তু 20 থেকে 25 জন কেন্দ্রীয় বাহিনী রিজার্ভ করা রয়েছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে তল্লাশি অভিযানে ইডি আধিকারিকরা যায়, পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে সেখানে কিন্তু বিপুল পরিমাণ অর্থাৎ 20 থেকে 25 জনের বেশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিন্তু তারা সেই সমস্ত জায়গায় যাবে এবং তল্লাশি অভিযান করবে। যেহেতু ইডি আধিকারিকদেরকে মারধর থেকে শুরু করে হেনস্থার মুখে পড়তে হয়েছিল, গাড়ি ভাঙচুর করা হয়েছিল, এই যে গোটা পরিস্থিতি এবং সেই গোটা পরিস্থিতি দিল্লিকে জানানো হয়েছিল, তার পরবর্তী পদক্ষেপ অনুযায়ী কিন্তু একেবারে আরো বাড়তি সতর্ক ইডি আধিকারিক, এমনটাই বলা চলে। এই সিদ্ধান্ত ইতিমধ্যে ইডির পক্ষ থেকে নেওয়া হয়েছে। দিল্লির হেডকোয়ার্টারকে গোটা বিষয় জানানো হয়েছিল, গোটা অভিজ্ঞতার কথা বলা হয়েছিল। তার পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু মনে করা হচ্ছে যে কোনো সময় যে কোনো দিন যদি তল্লাশি অভিযানে যায়, ইডির ক্ষেত্র থেকে বেরোতে হতে পারে। সেক্ষেত্রে সেই কথা মাথায় রেখেই 20 থেকে 25 জন কেন্দ্রীয় বাহিনী রিজার্ভ করা রয়েছে। যে কোনো সময় বেরোলেই তাদেরকে নিয়েই কিন্তু কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ যে সঙ্গে নিয়ে ইডি আধিকারিক তারা কিন্তু তল্লাশি হয়ে যাবে, এমনটাই কিন্তু ইডি সূত্রপাত খবর। অনিন্দিতা, এবার নজর রাখবো যে খবরের দিকে, অবশ্যই তৃণমূল নেতা শেখ শাহজাহান। সন্দেশখালী সরবেরিয়ায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি ও সিআরপিএফ এর আধিকারিকরা। আর তারপর থেকেই বেপাত্তা তৃণমূল নেতা। কোথায় রয়েছেন শাহজাহান, এই নিয়ে কিন্তু জোর জল্পনা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, এই যে সরবেরিয়া থেকে তিনি বাংলাদেশে পালিয়ে গেছেন বলে একটা অভিযোগ উঠছে, বাংলাদেশে পালানো কি সম্ভব? একদম দেখো, এই সম্ভাবনা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না, অর্থাৎ এটা একেবারেই সম্ভব। তার কারণ এই যে বাসন্তী হাইওয়ে থেকে একেবারে সরবেরিয়া বাজার, সেখান থেকে হচ্ছে এই ধামাখালী, এখানে প্রায় দীর্ঘ 9 কিলোমিটার রাস্তা, এবং এই সরবেরিয়া থেকে 2.5 কিলোমিটারের মধ্যেই হচ্ছে আকুঞ্জিপাড়া, যেখানে শেখ শাহজাহানের বাড়ি। এবং এই 2.5 কিলোমিটার অর্থাৎ যে আকুঞ্জিপাড়া থেকে 1.5 কিলোমিটার দূরে সেখানে হচ্ছে রামপুর বাজার। সেই রামপুর বাজার থেকে একেবারে ছোট মোল্লাখালী নদী পেরিয়ে সেখান থেকে এই বাসন্তী হাইওয়ের 8 নম্বর কুমড়াখালী, এখান থেকে একেবারে সরাসরি বাংলাদেশে যাবার একটা একেবারে জায়গা রয়েছে, ফলে এখান থেকে পালানোর একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এই যে ধামাখালী রাস্তা, যেখানে ধামাখালী অর্থাৎ যে বাজার, সেখান থেকে কিন্তু একেবারে সামনেই রয়েছে রায়মঙ্গল নদী, তারপরে ছোট কলাগাছি। এই ছোট কলাগাছি নদী পেরিয়েও যাচ্ছে যে মণিপুর জিপি, আতাপুর জিপি। সেই আতাপুর জিপি একেবারে শেষ প্রান্ত, সেখান থেকে রয়েছে ছোট মোল্লাখালী। এই ছোট মোল্লাখালীর কাছেই একেবারে বাংলা সুন্দরবনের কোর এরিয়া, এখান থেকেও কিন্তু বাংলাদেশে পালানোর একটা সম্ভাবনা রয়েছে। ফলে দুটো দিক থেকে খোলা রয়েছে, সেই দুটো দিক থেকেও তিনি বাংলাদেশে পালাতে পারে। ইতিমধ্যে এর আগেও কিন্তু আমাদের সঙ্গে থাকো, আমরা সেই শাহজাহানের ভাই আলমগীর শেখ, তিনি কি বলছেন তার বক্তব্য একবার শোনাবো। দেখুন, যদি বাংলাদেশে পালায় শেখ শাহজাহান, তাহলে বাংলাদেশে যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে আমাদের বিএসএফ, তারা তো কেন্দ্র সরকারের নিয়ন্ত্রিত। অতএব যদি তিনি বাংলাদেশে পালান, সুবিধাটা কিন্তু তারাই করে দেবেন, অতএব কেন্দ্র সরকারের লোকজনই করে দেবে। অতএব নিশ্চয়ই তারা চাইবেন না যে শেখ শাহজাহান পালিয়ে বাংলাদেশে চলে যাক। এই কথাটা মনে করি ভিত্তিহীন, কারণ তিনি পালাবেন কেন? আবারও যাব জিয়াউলের কাছে। জিয়াউল, সেই ঘটনার পর 2 দিন কেটে গিয়েছে, শাহজাহান এখন কোথায়, এটাই সব থেকে বড় প্রশ্ন। কি বলছেন তার ঘনিষ্ঠরা, কি বলছেন?
দেখো তার ঘনিষ্ঠ অর্থাৎ তার ভাই এবং সন্দেশখালীর বিধায়ক তাদের কিন্তু স্পষ্ট দাবি যে আত্মগোপন করে রয়েছে ভাই অর্থাৎ শেখ শাহজাহান এই সন্দেশখালী এলাকা থেকে তিনি কোনো জায়গায় যাননি, অর্থাৎ তিনি এই এলাকাতেই রয়েছেন। ফলে জনরোষের শিকার হতে ফলে তিনি এই মুহূর্তে সামনে আসছেন না, কিন্তু তিনি একেবারে এই সন্দেশখালী এলাকায় আছেন, অর্থাৎ সন্দেশখালীর বাইরে তিনি কোনো জায়গায় যাননি, তিনি এখানেই আছেন। ফলে তার যে শক্তপোক্ত জায়গা, তার যে হাতের তালুর মতো চেনা এই জায়গাটি এবং এখানকারই তিনি সম্রাজ্য, অর্থাৎ বাচ্চার মতন ব্যবহার এখানে। ফলে তিনি এখান থেকে এক পা অন্য জায়গায় যায়নি, অর্থাৎ সন্দেশখালীর মাটিতে তিনি রয়েছেন। আর যদি সন্দেশখালী থেকে তিনি বেরিয়ে বাংলাদেশের দিকে যান তাহলে সেটাতে সীমান্তবর্তী এলাকা বাংলাদেশ, সেখানে কিন্তু বিএসএফ এর নজরদারি রয়েছে। তাহলে কিভাবে, তাহলে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ অর্থাৎ বিএসএফ এর ব্যর্থতা, তাহলে রাজ্য কেন্দ্র সরকারের ব্যর্থতা, এই দিকটাও কিন্তু খোলা রাখছে। ফলে সবটাই বলছেন, কিন্তু ইতিমধ্যেই তার পরিচিত বোঝা যাচ্ছে জিয়াউল এই মুহূর্তে কিন্তু তিনি কোথায় রয়েছেন সেই বিষয়টি সব থেকে বড় প্রশ্ন উঠছে। এবার নজর রাখবো বহরমপুরের দিকে। বহরমপুরে খুন তৃণমূল নেতা সত্যেন চৌধুরী, বাইকে করে এসে গুলি দুষ্কৃতীদের। তৃণমূল নেতা সত্যেন চৌধুরীর বুকে ও মাথায় গুলি লাগে এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীভাবে মানে যখন ঘটনা ঘটে তার 1 মিনিট আগে আমি ওখান থেকে বেরিয়ে আসছি, তখন দাদা এবং ওই শম্ভুদা বসেছিল বেঞ্চে, যে আমাকে জিজ্ঞেস করলো কেমন আছিস, দুটো কথা বলে আমি 2 থেকে 3 মিনিট ছিলাম। ও যে নতুন ফ্ল্যাটটা করছে নিজে চালতিয়াতে দরগাতলার পাশেই, ওই ফ্ল্যাটের নিচে বসেছিল, যে একটা জায়গা কিনেছিল সনদ ঘোষ আর ও মিলে একটা নিয়েছিল জায়গা, সেই জায়গা নিয়ে একটা বিবাদ হয়েছিল, এটা বিতর্কিত হয়েছিল না। এমনি রাজনীতিতে অনেকটা ডিটাচ ছিল এবং অতটা দলের সঙ্গে আর প্রোগ্রামে সেরকম যেতেন না। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রণব, যাব প্রণবের কাছে। প্রণব, তৃণমূল নেতা সত্যেন চৌধুরী তাকে একেবারে কাছ থেকে গুলি করা হলো, তো এখনো পর্যন্ত কারো খোঁজ পাওয়া গিয়েছে কি? তদন্তে কি কি বিষয় উঠে আসছে এখনো পর্যন্ত? না, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সাধারণতভাবে যে সিসিটিভি ফুটেজ পেয়েছে সেই সিসিটিভি ফুটেজে এক বাইকে করে 3 জন চলে যাচ্ছে এবং সেই 3 যুবক তাদেরকে কেউ চেনে কিনা বা তাদের সত্যেন চৌধুরীর যে আত্মীয় তাদেরকে থানায় ডেকে নিয়ে এসে সেই ছবি দেখানো হচ্ছে এবং তাদেরকে কেউ চিনতে পারছে কিনা বা তাদের সঙ্গে যোগাযোগ ছিল কিনা সেটা দেখছে এবং পুলিশের ধারণা খুব তাড়াতাড়ি তাদেরকে গ্রেপ্তার করা যাবে। এবং ঠিক আজকে দুপুরবেলাতে সত্যেন চৌধুরী যে তোমার ফ্ল্যাট তৈরি করছে চালতিয়াতে, সেই ফ্ল্যাটের মধ্যেই বসেছিলেন এবং সেই সময় কিন্তু তার একটা পিকনিকে যাওয়ার কথা ছিল, সেই কারণে তার যারা অনুগামী তারা বেরিয়ে গিয়েছিল কিছুক্ষণ আগে এবং তিনি একাই ছিলেন। এবং তখনই কিন্তু 3 যুবক এসে মোটর বাইকে করে এসে খুব কাছ থেকে 3টে গুলি করে এবং 2টো গালে গুলি তোমার একটা বুকে এবং একটি কানের কাছে লাগে। গুরুতর আহত অবস্থায় তোমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এবং এই ঘটনায় তোমার এলাকায় যথেষ্টভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বহরমপুর থানার পুলিশ কিন্তু পুরো ঘটনার তদন্ত করছে। একেবারে পুলিশ কি বলছে সে বিষয়ে শোনাবো তার বক্তব্য। একটা ঘটনা হয়েছে, ঠিক আছে, গুলি চলেছে, একজন হসপিটালে গিয়ে তারপরে মারা গেছে। আমরা ফার্দার ডিটেল কালেক্ট করছি। আপাতত আমরা মানে যা এখানে ইনফরমেশন পেয়েছি একটা বাইকে করে এসেছিলেন, আমরা ফার্দার সিসিটিভি আর সবগুলো কালেক্ট করছি, তারপরে আমাদের নাকা স্টার্ট হয়ে গেছে আর আমরা ইনভেস্টিগেশন করে দেখব কি পাওয়া যাচ্ছে, আমরা ধরে নেব। তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনাতে শুরু হয়েছে তরজা। ও আশঙ্কায় ছিল যে তার উপরে অ্যাটাক করতে পারে, ওর উপরে অ্যাটাক করতে পারে। এটা কোনো মতেই হালকাভাবে নেওয়ার বিষয় না। বহরমপুরের সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে যারা এই জঘন্য খুনের জন্য দায়ী, মুর্শিদাবাদের পুলিশ সুপার অবিলম্বে, ওখানে সিসি ক্যামেরা আছে, সেই খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। আমি তখন বেরিয়ে আসছি এখানটা আসবো বলে, হঠাৎ করে ফোনে একজন আমাকে বলে, দাদা এরকম সত্যেন চৌধুরী খুন হয়ে গেল। ভোট বলে কথা না, লোকসভার ভোট, বিধানসভার ভোট না, এ ধরনের খুন হবে কেন? আমাদের খুবই পরিচিত ছিল, প্রায় 15 থেকে 20 বছর আমার সঙ্গে সম্পর্ক আর নাই তা না, কিন্তু তার মানে এটা নয় যে তার প্রতি আমাদের স্নেহ, ভালোবাসা, সহানুভূতি নেই। খুবই দুঃখজনক ঘটনা এটা আমার কাছে, বেদনাদায়ক ঘটনা।
আর নন্দীগ্রামে তৃণমূলের শহীদ তর্পণ 7ই জানুয়ারি স্মরণ ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির 2007 সালের 7ই জানুয়ারি গুলিতে প্রাণ হারান 3 জমি আন্দোলনকারী। ভাঙাবেড়িয়ায় গিয়ে মোমবাতি হাতে নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন কুণাল ঘোষ সহ তৃণমূল নেতারা। আর পাশাপাশি শুভেন্দু অধিকারী সহ বিজেপির কড়া সমালোচনাও করেছেন কুণাল ঘোষ, আর পাল্টা তৃণমূলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিত, এই নন্দীগ্রাম দিবস নিয়ে লড়াই কিন্তু আমরা প্রত্যেক বছর দেখেছি, এখনো পর্যন্ত এত লড়াই কেন নন্দীগ্রাম দিবস নিয়ে? দেখো, ঘটনা যেখানে 2007 সালের আজকের দিনের ভোরের ঘটনা, যেখানে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনকে ঘিরে উত্তপ্ত হয়েছিল নন্দীগ্রাম, এবং আজকের দিনে আজ থেকে বলা যায় 16 বছর আগে যে প্রাণ হারিয়েছিলেন 3 জমি আন্দোলনকারী ভরত, শত্রুঘ্ন, সেলিম, তাদের স্মরণেই আজকে স্মরণ সভা, এবং বছর বছর এই স্মরণ সভা হয়। যবে থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন তখন থেকে কিন্তু এই কর্মসূচি দুটো হচ্ছে, একটি তৃণমূলপন্থী ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি, আর একটি হলো বিজেপি পন্থী অর্থাৎ শুভেন্দুর উদ্যোগে এই বলা যায় কর্মসূচি। সেখানেই দেখা গেল আজকে পুলিশ ঠিক করে দিয়েছিল কারা আগে কারা পরে করবে এই কর্মসূচি পালন। সেখানে দেখা গেল আগে তৃণমূলের সময়সীমা ছিল, সেখানে কুণাল ঘোষ দলীয় নেতাদের নিয়ে সভা করেন এবং সেখান থেকে কিন্তু বিজেপিকে এবং শুভেন্দুকে নিশানা করে নানা মন্তব্য করেছিলেন। এবং তারপর যখন কিনা শুভেন্দু অধিকারী নির্ধারিত সময় মিলে তারও কর্মসূচি ছিল, সেখানেও কিন্তু তিনি এই যেমন শহীদদের স্মরণ করেন, একই সঙ্গে তিনি কিন্তু নিশানা করেন নাম না করে কুণাল ঘোষ সহ বলা যায় তৃণমূল নেতৃত্বে। সব মিলিয়ে আজকে উপলক্ষ ছিল স্মরণ সভা, স্মৃতিতর্পণ, সেখানে হয়ে দাঁড়ালো রাজনৈতিক লড়াই, চাপানুতর, এবং যা চাপানুতর অবশ্যই ছিল, এবং সেখানে কুণাল ঘোষ আর তারই পাশাপাশি শুভেন্দু অধিকারী তারা কি বলছেন শোনাবো। শুভেন্দু অধিকারীদের কোনো অধিকার নেই করার, যারা অরিজিনালি হারমাদ অত্যাচার যারা করেছিল তারাই তো আজ শুভেন্দুর সঙ্গে বিজেপিতে গিয়ে তারা মালা দিতে যাচ্ছে, ওটা তো কলঙ্কিত করছে। শুভেন্দুর কাছে নন্দীগ্রামটা পলিটিক্যাল কেরিয়ারের মার্কেটিং, আর তৃণমূলের কাছে শহীদদের প্রতি স্মৃতি তর্পণ, মানে দুটো তফাৎ। ওর সঙ্গে নন্দীগ্রামের কোনো নারীর সম্পর্ক নেই। ওদের কোনো অধিকারই নেই করার, এই আন্দোলনে ওদের কোনো অধিকারই নেই। এই আন্দোলন নন্দীগ্রাম মানুষের আন্দোলন। এই আন্দোলনে এই যে ছাট রাইজ ছিল, চোরগুলো, এদের মুখের ভাষা শুনলে ব্লিচিং ফিনাইল দিতে ইচ্ছা হবে, এত নোংরা ভাষা এদের। এদের কোনো ভূমিকা নেই, এরা পরের বছর আসবে না, এই লোকসভা ভোট হয়ে যাওয়ার পরে আর আসবে না। এটা শেষ এসেছিল, এরা শেষ এসছে, এটা শেষবারের মতো। আর তারই পাশাপাশি নেতাই দিবস পালন তৃণমূলের। নেতাই দিবসে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 2011-র 7ই জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে গ্রামবাসীদের উপর নির্বিচারে গুলি চালানোর ঘটনাতে মৃত্যু হয় 9 জনের, এবং ক্ষমতায় আসার পর থেকে এই দিনটিকে নেতাই দিবস হিসাবে পালন করে তৃণমূল। আর তারই পাশাপাশি নেতাইয়ে মোমবাতি মিছিল করেন শুভেন্দু অধিকারীও। হাইকোর্টের অনুমতি নিয়ে নেতাইয়ে শুভেন্দু অধিকারী, জানি একেবারে সরগরম রইল পুরো নেতাই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজু। এই নেতাই লড়াই কিন্তু তৎকালীন শাসক দলকে ক্ষমতাচ্যুত করার জন্য একটা বড় লড়াই ছিল, এখনো পর্যন্ত নেতাইয়ের গুরুত্ব ঠিক কতটা? দেখো, প্রথমে বলবো 2011 সালের 7ই জানুয়ারি আজকের দিনেই নেতাই গণহত্যা হয়েছিল। 9 জন নিরীহ গ্রামবাসীর প্রাণ গেছিল এবং 28 জন আহত হয়েছিল। তাদের একটা ছিল যে তারা প্রতিবাদ করতে গিয়েছিল যে রথীন দণ্ডপাঠের বাড়ি, সেই বাড়িতে হারমাদরা ছিল, সেই হারমাদদের রান্না বা তাদের যে সমস্ত কাজকর্ম তারা করবেন না তারই প্রতিবাদ করতে গিয়েছিল। কিন্তু সেই সময় রথীন দণ্ডপাঠের বাড়ির থেকে নিরীহ গ্রামবাসীদের উপর একের পর এক গুলি ছোড়া হয়, আর তাতেই প্রাণ গিয়েছিল 9 জনের। আর সেই নেতাই দিবসকে নিয়ে ইতিমধ্যে রাজনীতির সরগরম। একদিকে যেমন সকাল থেকেই তৃণমূল বিকেল 4টে পর্যন্ত তাদের ওখানে মঞ্চ করে নানা অনুষ্ঠান করলো, আর ঠিক তারপরেই বিকেল 4টা থেকে আবার 6টা পর্যন্ত যে সময় দেওয়া হয়েছিল তাতে 5:30টার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন। মূলত 2021 সালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগে ছিলেন তৃণমূল থেকে তিনি বিজেপিতে গিয়েছিলেন। সেই সময় যখন এই গ্রামে নিরীহ গ্রামবাসীদের প্রাণ গিয়েছিল সেই সময় ছুটে এসেছিলেন শুভেন্দু অধিকারী।
এবং সে সময় জঙ্গলমহলের একটা পরিচিতির নাম ছিল শুভেন্দু অধিকারী। সেই জায়গা থেকে মানুষের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, আর সেই সম্পর্ক কোথাও বিচ্ছেদ হতে দিতে চাইছেন না, যার জন্য তিনি বারংবার ছুটে এসেছেন। এর আগেও এসেছিলেন, সে সময় বাধার মুখে পড়তে হয়েছিল। এবার হাইকোর্টের নির্দেশ মতো তিনি এসেছিলেন তার শুধু দেহরক্ষী এবং সঙ্গে একজনকে নিয়ে। সেখানেই প্রশ্ন, যেখানে জঙ্গলমহলের এই রাজনীতি মহলের যে সমস্ত রাজনীতি নেতৃত্বরা রয়েছেন, সেই জায়গায় একটা রাজনীতি হচ্ছে এই নেতাইকে নিয়ে। কারণ শুভেন্দু অধিকারীর যে একটা পরিচিতি এই জঙ্গলমহলে, সেই পরিচিতি কোথাও তিনি আবার যেন খামতি না হয় বা মানুষের কাছে তিনি বিচ্ছেদ না হয়, তার জন্যই তিনি বারংবার ছুটে আসছেন। কারণ নেতায় যে মানুষজন রয়েছেন তাদের মুখেও শোনা যাচ্ছে যে তারা শুভেন্দু অধিকারী আসবেন তার জন্য অপেক্ষা করছেন। ঠিক তেমনই আবার তৃণমূলের তরফ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছিল, সেখানে তৃণমূলের যে সমস্ত নেতৃত্বরা এসেছিলেন তাদের মুখ থেকেও শোনা গেছিল যে নেতাই শহীদ পরিবারদের পাশে তারা রয়েছেন। কিন্তু এখানে প্রশ্ন রয়ে যাচ্ছে একটাই, যে নেতাইবাসীকে নিয়ে শুধু কি রাজনীতির একটা সরগরম চলছে? একেবারেই রাজু বোঝা যাচ্ছে। বেশ, আপনারাও দেখে নেবেন, মানুষ তো ডিমান্ড ক্লেম কাউন্টার ক্লেম থাকবে, নির্বাচন বলে দেবে কার সঙ্গে আছে। ক্লেম কাউন্টার ক্লেম ওগুলো ক্রিয়েশন। আপনার যার নাম করছেন সে তাকে বাঘ বানাচ্ছেন, সে বাঘ না, সে বিড়ালি। বিড়ালি মিডিয়ার সাহায্যে আর কয়েকটা চ্যানেলের সাহায্যে সে, আর সিআইএসএফ এর সাহায্যে সে বাঘ হবে না, সে বিড়াল হয়েই থাকবে। আমাকে আদালত বলেছে যে আপনি যাবেন, শহীদ বেদিতে মাল্যদান করবেন, আপনার যা কাজ আপনি করবেন। আমি আদালতকে সম্মান করি, তারা এত প্রবল রাজ্য সরকার এবং পুলিশের বিরোধিতার পরেও আমাকে সুযোগ দিয়েছেন, আমি আদালতের কাছে কৃতজ্ঞ। বিস্ফোরক বিজেপি নেতা, সংখ্যালঘু ভোটের দরকার নেই বলে দাবি করছেন বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সহ সম্পাদক। বলছেন যে এবারের ভোটে সংখ্যালঘু ভোটের প্রয়োজন নেই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম। সুপ্রতিম, সিএ নিয়ে একেই তো রাজনীতি সরগরম রয়েছে, তারপর বিজেপি মোর্চা রাজ্য সহ সম্পাদকের এই বক্তব্য, বলছেন সংখ্যালঘু ভোটের প্রয়োজন নেই। একদমই, দেখো সেটা হচ্ছে যে আজকে বীরভূমের যে বিজেপি দপ্তর রয়েছে সেখানে ওবিসি মোর্চার একটি বৈঠক ডাকা হয়েছিল এবং সেখানে রাজ্য বিজেপির এই যে ওবিসি মোর্চার সহ সম্পাদক বিজয় মাহাতো তিনি উপস্থিত ছিলেন এবং তিনি তাদের সংগঠনে বক্তব্য রাখতে গিয়ে যেটা বলেছেন যে রাজ্যে যেভাবে ওবিসি মোর্চা তাদের সংগঠন বিস্তৃত হয়েছে তাতে সংখ্যালঘু লোকের ভোটের কোনো দরকার নেই, শুধুমাত্র ওবিসি মোর্চার যে ভোট আছে তাদেরই মোদীর সরকার অর্থাৎ বিজেপি সরকার রাজ্যে চলে আসতে পারে। তার তিনি বিভিন্ন সংখ্যার পরিসংখ্যান তুলে ধরেছেন যারা উপস্থিত ছিল সেখানে, এবং সেখানে তারা যেটা বোঝাতে চাইছেন, তাদের যেটা দাবি যে রাজ্যে ওবিসি মোর্চা এতটাই তাদের সংগঠন বিস্তৃত করে ফেলেছে যে অন্য কোনো সংখ্যালঘু অর্থাৎ অন্য কোনো সংখ্যালঘু ভোটের দরকার নেই, শুধুমাত্র ওবিসি মোর্চার ভোটেই কিন্তু বিজেপির যদি 2024-এর যে বিজেপি সরকার রাজ্যে তারা কিন্তু আসতে চলেছে, এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন। তবে এই বিষয়ে আমরা যখন তাদেরকে জিজ্ঞাসা করি তিনি সাংবাদিক সম্মেলনেও একই কথা বলেন এবং তার এটা দাবি এবং তিনি একদম বদ্ধপরিকর যে কোনো ভোটের দরকার নেই, শুধুমাত্র ওবিসি মোর্চার ভোটেই কিন্তু রাজ্যে বিজেপি সরকার আসবে। বেশ, পশ্চিমবঙ্গের ওবিসি সমাজ যদি একত্রিত হয়, মালি থেকে শুরু করে তেলি থেকে শুরু করে তন্তুবাই থেকে শুরু করে আপনার কামার, কুমোর, গোয়ালা, নাপিত, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই যে সংখ্যালঘু যে ভোট নিয়ে তিনি নাচানাচি করেন সেই ভোট ভারতীয় জনতা পার্টির দরকার হবে না। সংখ্যালঘু জানুক ওদেরকে ভরসা করে না বিজেপি, সংখ্যালঘু জানুক বিজেপি ওদের জন্য কিছু করে না, সংখ্যালঘু জানুক সিএ করে বিজেপি ওদেরকে দেশ থেকে বিতাড়িত করবে, জানুক, তাহলে ভালোই তো জানাচ্ছে। এবার চলে যাব ডালখোলায়। ডালখোলায় কোন দল? পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ ভাইস চেয়ারম্যান হাজী ফিরোজ আহমেদের। কাটমানি নিচ্ছেন এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। আর অভিযোগ উঠছে পুরো এলাকায় যেসব ঠিকাদারি সংস্থা কাজ করছে তাদের থেকে মোট বিলের ওপর কাটমানি নেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, ঠিক কোন কোন অভিযোগগুলি উঠছে?
দেখো, উত্তর দিনাজপুর জেলার ডালকোলা পৌরসভার যে চেয়ারম্যান রয়েছে সদস্য সরকার, তার বিরুদ্ধে ঠিকাদারের যে সংস্থাগুলো রয়েছে, ঠিকাদারের কাজ করতে এবারে যে কোনো কাজে ক্ষেত্রে 15% করে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন খোদ ডালকোলা পৌরসভার যে ভাইস চেয়ারম্যান রয়েছে হাজী ফিরোজ আহমদ। তিনি কিন্তু গত কয়েক মাস ধরেই কিন্তু সে নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব দেখা রয়েছে কিন্তু সদস্য সরকারের যে চেয়ারম্যান রয়েছে এবং ভাইস চেয়ারম্যানের মধ্যে। তবে এই যে অভিযোগ উঠে আসছে, কিন্তু এই অভিযোগ কিন্তু একবারে মারাত্মক অভিযোগ, কারণ যে খোদ ভাইস চেয়ারম্যান কিন্তু অভিযোগ তুলছেন একদম চেয়ারম্যানের বিরুদ্ধে। এই নিয়ে কিন্তু বিরোধীরাও তোমায় চঞ্চল, চেয়ারম্যানের বিরুদ্ধে কি অভিযোগ করছেন ভাইস চেয়ারম্যান, শোনাবো একবার। চেয়ারম্যান 15% কাট মানি নিচ্ছে সব কন্ট্রাক্টরদের কাছ থেকে। ওইটা নিয়ে আমি বিরোধ করি যে ভাই 15% বেশি হচ্ছে, আপনি কম নেন, লোকাল লোক কাজ করুক। আজকে 3 মাস থেকে আমি অফিস যাওয়া বন্ধ করে দিয়েছি। দিদিকে এটাই আমি জানাচ্ছি কি দিদি লোক পাঠায় এখানকার ইনকোয়ারি করুক, যদি হলে চেয়ারম্যান চেঞ্জ করুক তো ভালো আছে। কাউন্সিলর যখন মানে করে ওদের মুখ বন্ধ করার জন্যে কিছু কিছু টাকা পয়সা হাতে থামায় দেওয়া যায়, মুখ বন্ধ হয়ে যায়, নিজের সাপোর্টে কথা বলায়, কিন্তু ভিতর থেকে সব একবারই ক্ষেপে আছে। শুনলেন ভাইস চেয়ারম্যান কি বলছেন। ভাইস চেয়ারম্যানের এই অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান তিনি কি বলছেন, চঞ্চল আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, কি বলছেন চেয়ারম্যান? দেখো, চেয়ারম্যানের একটা দাবি যে কাজ করা হচ্ছে, এলাকার যে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে, সমস্ত কাউন্সিলরদেরকে সঙ্গে নিয়ে কিন্তু বৈঠক করে কাজ নেওয়া হচ্ছে। তবে চেয়ারম্যানের যে যারা অভিযোগ করছে তাদের কিন্তু ব্যক্তিগত ব্যাপার, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন এবং সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন এবং তিনি এই অভিযোগ কিন্তু পাত্তা দিতেও নারাজ রয়েছেন। বেশ, আর চেয়ারম্যানের বক্তব্য একবার শোনাবো আপনাদের। ফোনে কাজ আমি করি না, প্রপোজাল অনুযায়ী আমি কাজ করি। আমি প্রস্তাব দিই, মেজরিটি বলে যে না এই প্রস্তাব ঠিক আছে, সেটা পালিত হয় এবং তার সাইন থাকে। এটা নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই। ব্যক্তিগত কেউ যদি অ্যাবসেন্ট থাকে তার জন্য আমি দায়ী নই। এখানে সমস্ত কাউন্সিলের সঙ্গে পরামর্শ করেই আমাদের কাজের সিদ্ধান্ত নেওয়া হয়। এবার চলে যাব চন্দ্রকোনায়। চন্দ্রকোনায় বেআইনি ভাবে সরকারি গাছ কেটে বিক্রি করা হচ্ছে, এমনটাই অভিযোগ উঠছে। আর অভিযুক্ত তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের ছেলে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কি অভিযোগ করছেন বাসিন্দারা, শোনাবো। আমরা চেয়েছিলাম যে আমাদের একটা দেশের শীতলা মন্দিরের একটা আটচালা তৈরি করার কাজ প্রায় 1 বছর আগে আরম্ভ করেছিলাম। সেটা সম্পন্ন করে তুলতে পারছিলাম না টাকার কারণে। আমরা যাচ্ছি এখানে যখন স্বাস্থ্যকেন্দ্র আরে হচ্ছে, আর এই গাছগুলো তো কাটতেই হবে, গাছগুলো না কাটলে তো এখানে কোনো কাজটাই হবে না। আমরা তখন পৌরসভা চেয়ারম্যানের কাছে দরখাস্ত করেছিলাম। সেই জন্যই ম্যাডাম আমাদেরকে একটা দরখাস্ত দিয়েছিলাম। দরখাস্ত আমাদেরকে আবার রিটার্ন করেছিলেন যে হ্যাঁ তোমরা এই গাছগুলো কেটে বিক্রি করে দিয়ে মন্দিরের কাছে টাকাটা লাগাও। একটা গাছের ডাল কেটে তাকে যে দাহ করতে নিয়ে যাবো সেরকম ধরনের গাছ আমাদের নাই। আমরা গরিব মানুষ, একটা গাছ কারণ নাই ব্যক্তিগত ব্যাপারে যে একটা গাছ কেটে নিয়ে একটা মানুষকে দাহ করতে যাবে। এইসব ব্যাপারগুলো আমরা বলতে যেতেই আমাদেরকে সাইড করে দিতে, আমাদেরকে কিছু বলেনি। পুরানো গাছ তাও ওই প্রতিবাদ করেছিলাম বলে সবচেয়ে বড় গাছ যেটা তেঁতুল গাছ, তার খানতিনা ডাল কেটেছে, সেগুলো না একটা পড়ে নেই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুকান্ত। সুকান্ত, যে ছবি আমরা দেখছি সেখানে একের পর এক গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে, আর এই গাছ কাটায় অনিয়ম দেখছেন না চন্দ্রকোনার পুরপ্রধান, কেন? একদমই দেখো, কারণ পুরপ্রধান প্রতিমা পাত্র তার ছেলের বিরুদ্ধেই মূলত অভিযোগ উঠছেন। পুরপ্রধান সাফাই দিচ্ছেন যে এলাকার মানুষ তার কাছে একটি দরখাস্ত করেছিলেন, সেই জন্য বেশি না 3টি গাছ কাটা হয়েছে এবং যে গাছগুলো গ্রামের উন্নয়নের কাজে লাগবে। কিন্তু প্রশ্ন এখানেই যে পৌরসভার চেয়ারম্যান তিনি কি করে এই গাছ কাটার অনুমতি দিতে পারেন, যেখানে জানি 1 থেকে 2টি গাছের বেশি পৌরসভার চেয়ারম্যান তাও বাড়ি তৈরি বা খুব গুরুত্বপূর্ণ কাজে ছাড়া কোনো গাছ কাটার পারমিশন দিতে পারেন না। কিন্তু এক্ষেত্রে তিনি সাফাই দিচ্ছেন যে তিনি 3টি গাছ কাটার অনুমতি দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে চন্দ্রকোনা পৌরসভা 2 নম্বর ওয়ার্ড মিত্রসেনপুর এলাকায় প্রাচীন বড় বড় গাছ, বেশ কয়েকটি গাছ কাটা হয়েছে। যে গাছ কাটার অভিযোগ তুলেছেন ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর থেকে এলাকার মানুষ, তাদের দাবি যে চেয়ারম্যানের ছেলে সেই গাছ বিক্রি করে দিয়েছে। এই নিয়ে উঠছে প্রশ্ন। বেশ, এবং চেয়ারম্যানের কি বক্তব্য শুনুন।
বেশি গাছ নয়, ওই 3-4টে হবে, তাও খুব মূল্যবান কিছু গাছ নয়। ওরাকে আমি বলেছিলাম যে ঠিক আছে তোমরা এই গাছগুলো কেটে নাও। কিছু কাউন্সিলর আছে, সামনে ভোট, তারা নানা রকম ভাবে একটা মানে বিশৃঙ্খলা লাগাতে চায়। যাই হোক, আমি এটা উপর মহলে, উপর নেতৃত্বদের কাছে আমি এটা জানাবো। রাজ্য যেতে হয়, আমি রাজ্যেও এটা জানাবো। আর এই গাছ কাটা নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। বর্তমান চেয়ারম্যানের ছেলে এলাকার কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় গাছগুলো হঠাৎ কেটে দিনের বেলায় ট্রাক্টরে করে 5-6 ক্ষেপ বয়ে গাছগুলোকে চালান করে দেয়। ওই গাছগুলো ওই এলাকার অনেক গরিব মানুষ আছে। কি চাইছেন আপনি? সেই গরিব মানুষগুলো কেউ মারা গেলে ওই গাছের ডাল কেটে পুরানো হতো। ওই এলাকার ওই গাছগুলো আমাদের এলাকার সার্বিক উন্নয়নে লাগতো। এই এলাকার সমস্ত গাছ এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর যে সে বিক্রি করে দিচ্ছে। আমরা তো স্পটে এসেছি, সঙ্গে সঙ্গে আমরা সবাই এসেছি। কাউন্সিলর আমাদের গোবিন্দদা আছে, যুব সভাপতি অভিজিৎ আছে, সমর দোলই আছে, ভাইস চেয়ারম্যানের ছেলে আছে, সবাই এসেছি। এসে দেখছি বাস্তবিক সত্য এখানকার এলাকার মানুষ বারবার বলছে পৌরসভার গাছ কীভাবে বিক্রি হয়ে যাচ্ছে। আমরা তো কিছু বুঝতেই পারিনি। এসে দেখছি সত্যিকারেরই এখানে গাছ তো সব একটু পড়ে আছে, দেখছি গাছ বিক্রি হচ্ছে। আমরা জানবো চেয়ারম্যান কীভাবে এটা বিক্রি করতে পারে। বীরভূমের নলহাটি, সেখানে আবারও বোমা বিস্ফোরণ। বোমা ফেটে আহত হয়েছেন 2 জন। নলহাটিতে স্কুটারের মধ্যে বোমা মজুতের অভিযোগ উঠছে। বোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ হয়, আহত হন 2 জন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অক্ষয়। অক্ষয়, যারা আহত হয়েছেন তারা কেমন রয়েছেন এবং কারা এই বোমা মজুত করেছিল, এই বিষয়ে কিছু উঠে আসছে কি খবর? দেখো, তোমাকে বলে রাখি, নলহাটি থানার বীরভূমের নলহাটির যে সর্দা মোড়, সেই সর্দা মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্প লাগোয়া এলাকায় আজকে 2 দুষ্কৃতী, যাদের নাম আমরা জানতে পারছি রাহুল শেখ এবং রকি শেখ, একজনের বাড়ি মারগ্রামে আর একজনের বাড়ি রামপুরহাটের বড় পাকুড়িয়া গ্রাম এলাকায়। আজ সকাল 11টা নাগাদ যখন ওই গ্রামের রাস্তা ধরে স্কুটিতে করে তারা যাচ্ছিল এবং তাদের কাছে বোমা মজুদ ছিল এবং হঠাৎই সেই বোমা বিস্ফোরণ হয় এবং বোমা ফেটে গিয়েই ঘটনাস্থলে 2 জন জখম হয়। বোমার আওয়াজ পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে আসে এবং একজনকে হাত নাতে ওখান থেকে ধরে নেয় এবং আরো একজন যে দুষ্কৃতী ছিল সে পালিয়ে যায়। ঘটনাস্থলে মারগ্রাম থানার পুলিশ এবং নলহাটি থানার পুলিশ আসে, তারপর আরো একজনকে ওখান থেকে উদ্ধার করে। এই নিয়ে বলা যায় বীরভূম জেলা পুলিশের তরফ থেকে 2 জনকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জেরা করে ওই গ্রাম সংলগ্ন এলাকা থেকে আরো 6টি তাজা বোমা উদ্ধার করেছে নলহাটি থানার পুলিশ এবং ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে যে কি উদ্দেশ্যে তারা সেই বোমাগুলি মজুদ রেখেছিল এবং তারা কোথায় যাচ্ছিল। তো পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে অতীতেও এই 2 দুষ্কৃতী বিভিন্ন অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত ছিল, তবে নতুন করে কোনো জায়গায় অশান্তি পাকানোর জন্য বা কোনো জায়গায় যাচ্ছিল কিনা সেই নিয়ে তদন্ত করছে নলহাটি থানার পুলিশ। বেশ, একটা শব্দ শুনতে পেলাম। শব্দ শুনতে পাওয়া দেখে আমি এখানে আসলাম। এসে দেখছি একটা লোক ওখানে আহত হয়ে পড়ে আছে। আর শুনলাম যে একটা লোক ব্লিডিং অবস্থায় দৌড়ে মাঠ মুখে চলে গেছে। এবং থানার পুলিশ এসে, নলহাটি থানার পুলিশ এসে আহত ব্যক্তিকে তুলে নিয়ে যায়। পাত্রসায়রের শানিপুকুরের পার, সেখানে চোলাই মদ কারবারের অভিযোগ উঠছে। মদের ভাটিতে হানা দিয়েছেন মহিলারা আর তারপরেই শুরু হয় তুমুল বচসা। মহিলাদের উপর চড়াও হওয়ার অভিযোগ উঠছে। আমিও খেতে যাবে, আমার ছেলেও খেতে যাবে। চোলাই মদ বলতে রুই দাস পড়ার নেশা, খেলি অশান্তি, ঘরে কেউ পয়সা নিয়ে পালাচ্ছে, কেউ দেখো বাসন নিয়ে পালাচ্ছে। তাইলে এবার আমাদের তো রিহাই করতে হবে নাকি? আমরা দল বেঁধে গেছি, আমাদের যেটা জীবনে বাঁচতে গেলে আমরা যেটা করি তো সেটা করছি, আমরা বাঁচতে হবে। এখন চাইছি ওই মদ ওরা চলবে না, চুলু মদ চলবে না। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, এই চোলাই মদের কারবার বিভিন্ন জায়গায় চলেছে এবং এই চোলাই মদ খেয়ে অনেক জায়গাতে অনেক মানুষের মৃত্যুও হয়েছে, কিন্তু এলাকাবাসী অভিযোগ করার পরেও কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না? মানে তারা তো বলছেন বহুদিন তারা অভিযোগ করছেন, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? একেবারে দেখো, এই পাত্রসায় থানার যে শানিপুকুর এলাকা রয়েছে, এই এলাকার প্রমিলা বাহিনী অর্থাৎ এলাকার হাজার হাজার মহিলারা
তারা পাশের যে গ্রাম রয়েছে যেখানে অবৈধভাবে দিনের পর দিন চোলাই মদ তৈরি করা হচ্ছে সেখানে অভিযান চালায়। তারপরেই কিন্তু বচসা শুরু হয়, অভিযোগ ওঠে মারধরের। তবে যেমনটা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে, বারংবার ওই এলাকায় লাগাতার অভিযান চালানো হয়েছে। এর আগেও একাধিক ব্যক্তিকে কেস দেওয়া হয়েছে এবং সেই অভিযান লাগাতার চলছে। তবে এদিনের যে ঘটনা, এই ঘটনায় এলাকার মহিলারা যেমনটা জানাচ্ছেন, সেই চোলাই মদকে এলাকার পুরুষেরা ঘরে এসে অশান্তি করছে, এমনকি এই মদকে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। যে কারণে অতিষ্ঠ হয়ে এই মহিলারা কিন্তু সেখানে অভিযান চালাতে যায়। চোলাই মদের যে ভাটি, সেই ভাটি ভেঙে গুড়িয়ে দিতে যায়। ঠিক তখনই এই চোলাই মদ তৈরি করার যে কারবারিরা রয়েছে তাদের সঙ্গে মূলত বচসা তৈরি হয়। তারপরেই এমনটা অভিযোগ উঠছে যে ওই মহিলাদের মারধর করা হয়েছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পাত্রসার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একেবারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুপক্ষকেই নিয়ন্ত্রণ করে। তারপরেই কিন্তু লাগাতার অভিযান চালায়। তবে এলাকার যে মহিলারা রয়েছে তারা জানাচ্ছেন, পুলিশ প্রশাসনকে বারংবার জানানো হলেও তারা সঠিকভাবে ব্যবস্থা নিচ্ছে না, একটা স্থায়ী সমাধান করছে না। কারণ দিনের পর দিন কিভাবে এইভাবে চোলাই মদ তৈরি করতে পারে, এদিকেও কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। আর এবার নজর রাখবো মহেশতলার দিকে। সেখানে ড্রেন তৈরির 1 সপ্তাহ হয়েছে, তার মধ্যেই ভেঙে গিয়েছে স্ল্যাব। দেখুন সেই ছবি, জায়গায় জায়গায় ড্রেনের স্ল্যাব ভেঙে বেরিয়ে এসেছে লোহার কাঠামো। আর স্বাভাবিকভাবে এ নিয়ে চট্টায়, মহেশতলার চট্টায় চাপানুতর তুঙ্গে রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সমীর। মাত্র 1 সপ্তাহ হয়েছে এই স্ল্যাব তৈরি হচ্ছে, তারপরে এই অবস্থা 1 সপ্তাহের মধ্যেই, তাহলে তো কাজের মান নিয়ে প্রশ্ন উঠছেই। দেখো নিন্দিতা, সব থেকে বড় কথা হচ্ছে মহেশতলা ঠাকুরপুকুর চট্টা যে গ্রাম পঞ্চায়েত আছে, সেই গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে চটা যে বাজার এবং পোল, ওখান থেকে এবং ছোট কারবালা পর্যন্ত 300 মিটার পর্যন্ত কাজ হয়েছে এবং 3 দফায় কাজ হয়েছে। এবং সেই দফার মধ্যে কাজের মধ্যে 11,33,000 টাকা খরচা হয়েছে। এটা বিডিওর তত্ত্বাবধানে এবং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কাজটা হচ্ছে। এবং যে 1 সপ্তাহের মধ্যে যে কাজ হয়েছে, হওয়ার পরেই ঠিক তার জায়গায় জায়গায় তার কঙ্কাল চেহারা বেরিয়ে আসছে। বিরোধীরা অভিযোগ করছে যে নিম্নমানের যে সামগ্রী দিয়েছে, মাটি দিয়েছে, এর মধ্যে কাটমানি খেয়েছে সরকারের লোকেরা। বিরোধীরা কি অভিযোগ করছেন সেই বক্তব্য একবার শোনাবো। নিম্নমানের সামগ্রী দিয়ে পশ্চিমবাংলার মানুষকে বোকা বানাবে, এটা এখন শিল্পে পরিণত করেছে তৃণমূল সরকার। তার ফলে অবাক হওয়ার কিছু নেই। এই চোরেদের সরকারকে, এই চোরেদের দলকে পশ্চিমবঙ্গ থেকে হটাতে না পারলে এরকম ঘটনা বারবার হয়। শুধু চটার কথা বলছেন, সারা বাংলায় আজকে তৃণমূল সরকার, তৃণমূলের পঞ্চায়েত, তৃণমূল সমিতি যারাই আছেন, তারা কাটমানি খেয়ে সিমেন্টের বদলে মাটি দিয়ে ঢালাই করছে। টোটাল সামগ্রীটা কি দিয়েছে নিম্নমানের, এটা চটার মানুষ তো বিচার করবে। আবারও যাব সমীরের কাছে। সমীর, বিরোধীদের এই অভিযোগ, তারপরে পঞ্চায়েত কি বলছে? দেখো, পঞ্চায়েত প্রধানের সঙ্গে যখন আমরা যোগাযোগ করি, পঞ্চায়েতের প্রধান বলে বিরোধীরা তো এই কাজ করবেই, ওরা তো কুৎসাদ রটাবেই। কিন্তু যে এই যে লরি 10 চাকা, 12 চাকা, 16 চাকা যে লরি রাস্তা দিয়ে যায়, সেই লরি নাকি ভেঙে দিয়ে গেছে। যদি ভেঙে দিয়ে যেত তাহলে তো সম্পূর্ণটা ভাঙতে যেত। কিন্তু মাঝে মাঝে জায়গায় জায়গায় ভেঙে পড়ছে অল্প ছোট গাড়িতেই। কিন্তু বিরোধীরা যে অভিযোগ করছে, সেই বিরোধীদের অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে পঞ্চায়েত প্রধান। বেশ, বিরোধীদের কাজই হচ্ছে কুচ্ছা ছড়ানো। ওটা ভালো করেই করা হয়েছে, কিন্তু রাত বিরেতে বড় বড় 16 চাকা 12 চাকা গাড়ি গিয়ে ওটা ভেঙে গিয়েছে। বিরোধীরা যতই ভালো করে কাজ করে না কেন, সিপিএম কংগ্রেস ওরা বদনাম রটাবেই। বিক্ষোভে বন্ধ করা হলো রাস্তা তৈরির কাজ। দক্ষিণ দিনাজপুরের তপনে রীতিমতো বিক্ষোভ। কেন বিক্ষোভ? না, নিম্নমানের সামগ্রী দিয়ে সেখানে কাজ করা হচ্ছে, রাস্তা তৈরি করা হচ্ছে, যে কারণেই রাস্তা তৈরি বন্ধ করে দিচ্ছেন এলাকাবাসী। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুজন। এই যে অভিযোগ উঠছে যে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, এই বিষয়ে প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া গিয়েছে? একদমই তাই। তোমাকে জানিয়ে রাখে যে এই
এখনো পর্যন্ত প্রশাসনের যেটা বক্তব্য পাওয়া গেছে যে তারা বিষয়টা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু তোমাকে যদি প্রথমে বলে রাখি যে দক্ষিণ দিনাজপুর জেলার যে তপন ব্লকের করদহ হাই স্কুল, সেই হাই স্কুলের সামনে প্রায় 300 মিটারের মতো রাস্তা বেহাল অবস্থায় এতদিন ধরে পড়েছিল এবং যেটা অভিযোগ বারবার গ্রামবাসীরা করছিল যে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীরা কেউই কিন্তু সেই রাস্তা দিয়ে চলাচলের যোগ্য ছিল না। যে বিষয়টির পরেই কিন্তু জেলা পরিষদের থেকে সেখানে সংস্কারের কাজ করানো হয় এবং যেটা অভিযোগ উঠে এসেছে যে ঠিকাদার সংস্থাকে সেই কাজটি দেওয়া হয়েছে তারা একদম নিম্নমানের সামগ্রী দিয়ে সেই রাস্তার কাজ তৈরি করা হচ্ছে এবং পাশাপাশি রাস্তার দুপাশে যে ফুটপাত, সেই ফুটপাতের ঢালাই কিন্তু একদম নিম্নমানের অনিয়মের অভিযোগ উঠেছে, যার জেরেই কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছে, তারা সরব হয়েছে যে যদি এতদিন পরেও সেই রাস্তার কাজ যখন সারাই হচ্ছে তবে কেন সেটা ভালো মানের জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে না, এই প্রশ্নটা কিন্তু গ্রামবাসীরা বারবার করেছেন। তারা চাইছেন যে এই যে রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা, যে হাই স্কুলের সামনে যে রাস্তা, সেই রাস্তাটি কিন্তু সঠিক শিডিউল মেনে করা হোক, এই দাবি কিন্তু তারা করেছে। পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতি যিনি রয়েছেন চিন্তামণি বিহা, তিনি কিন্তু সমস্ত বিষয়টি জানার পর খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস নিয়েছে। বেশ, ধন্যবাদ। জল রাস্তাটা এতটাই উঁচু হচ্ছে আমাদের দোকানের থেকেও মানে উঁচু হয়ে যাচ্ছে, তো অটোমেটিক্যালি দোকানে জল ঢুকে যাবে। একই সঙ্গে যে আমার পাশে বাড়িগুলো আছে, আপনারা কি দেখুন বাড়িগুলোর মতো জল ঢুকে যাচ্ছে। তো এই রাস্তাটা করছে তো জনসাধারণের সুবিধার জন্য করছে, তো সেক্ষেত্রে যদি বাড়ির মধ্যে জল ঢুকে যায়, দোকানে জল ঢুকে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি সুবিধা হলো? একটা রাস্তার সুষ্ঠুভাবে হোক, ভালো কাজ হোক এবং তার সঙ্গে জল নিষ্কাশনের ব্যবস্থাটা অত্যন্ত জরুরি। বিষয়টা তো আমার জানা ছিল না, আমি প্রথম জানলাম, তো দেখি আমি বিষয়টা ভালো করে কি ব্যাপার আছে খতিয়ে দেখি আমি জানলাম। বলছে যে এই যেটা গর্ত করে কাজটাকে ঢালাই করতে হয় সেগুলোও করছে না, একদম নিম্নমানের কাজগুলো। না দেখে তো বলতে পারছি না, দেখে জানাবো। এবার একটু আগুনের ছবি দেখাই। বাড়িতে খড়ের গাদায় আগুন লেগে গিয়েছে, কিন্তু সেখানে রাস্তা এতটাই খারাপ যে ঘটনাস্থলে পৌঁছতেই পারলো না দমকলের ইঞ্জিন। দেখছেন আগুন লেগে গিয়েছে এবং সেখানে স্থানীয়রা তাদের চেষ্টাতেই কিন্তু দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সেখানকার বাসিন্দারা। ধূপগুড়ির 12ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খয়েরবাড়ি, সেখানে এমন ঘটনা ঘটলো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রকি। এমন রাস্তা যে সেই রাস্তা দিয়ে দমকল বাহিনী ঢুকতেই পারলো না। একদম তুমি যেমনটা বললে ঠিক তেমনটাই ঘটেছে। আচমকাই বাড়ির খড়ের গাদায় কিন্তু আগুন, আর ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি দমকল বাহিনী ইঞ্জিন পৌঁছালেও ঘটনাস্থল পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারলো না ইঞ্জিন, যার ফলে স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় কিন্তু আগুন নেভাতে সক্ষম হলো। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত 12ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত দক্ষিণ খয়েরবাড়ি এলাকায়। এদিন এই বাড়িতে আচমকাই দুপুরবেলা সেখানে খড়ের গাদা আগুন লাগে। বাড়িতে ছিল সেই সময় একমাত্র এক কিশোরী এবং বাড়ির সকলেই কিন্তু মাঠে কাজ করতে গিয়েছিল। কিশোরী চিৎকার করলে এলাকার বাসিন্দারা ছুটে আসে এবং তারা দীর্ঘ প্রচেষ্টার পর সেই আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধূপগুড়ির দমকল বাহিনী একটি ইঞ্জিন, কিন্তু সেখানে ঘটনাস্থলে পৌঁছালেও প্রায় 1 কিলোমিটার আগেই রাস্তা খারাপ থাকার কারণে সেখানে কিন্তু দমকলের ইঞ্জিন ঢুকতে পারে না। অবশেষে কিন্তু পায়ে হেঁটেই দমকল কর্মীরা সেখানে যায়। ততক্ষণে কিন্তু স্থানীয় বাসিন্দারাই আগুন নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে। দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতো সেখানে দমকল কর্মীদের সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে কিন্তু বেগ পেতে হতো। অবশ্যই কিন্তু এই রাস্তা অতি শীঘ্রই সারাই করার দাবি জানিয়েছে এলাকার বাসিন্দারা। বেশ, আমরা এসে দেখলাম যে ওরা গ্রামবাসীরা সবাই মিলে আগুনটা কন্ট্রোল করে নিয়েছে। গাড়িটা আমাদের এখানে আটকে গেল, এখান থেকে বেশ কিছুটা দূরে আছে, মানে আমাদের সমস্যা হতো আগুনটা নিভাতে যদি আগুনটা থাকতো। দমকল কি পৌঁছাতে পারতো? দমকল তো গাড়িটা এখান থেকে ঢুকবে না, দমকলের গাড়ি পৌঁছাতে পারতো না। এবার কালনার পূর্বস্থলীর দিকে নজর রাখি। পূর্বস্থলী 2 নম্বর ব্লকের লক্ষ্মীপুরের পশ্চিম আটপাড়া ইপি স্কুল, যেই স্কুলের বেহাল দশার ছবিটা একবার দেখুন। বিভিন্ন জায়গায় জায়গায় বড় বড় ভাবে ফেটে রয়েছে, ভগ্ন প্রায় ক্লাসরুম। আর এই ক্লাসরুমের মধ্যেই বিপজ্জনক ভাবে চলছে প্রাইমারি ও ক্লাস 1-এর পড়ুয়াদের পড়াশোনা চলছে। এই ভাঙাবাড়িতে স্কুল হচ্ছে, সেক্ষেত্রে কি অভিযোগ করছেন অভিভাবকরা, শুনুন।
ব্যবস্থা করো, মাস্টারদের করে বলেছি যে আমার বাচ্চা যদি কিছু হয়ে যায় তাহলে দায়িত্বটা কে নেবে। শুনে মানে স্কুলে মিটিং হয় তখনই বলি, আবার ওই যে পানির ব্যবস্থাটা ওখানে মশা আছে, তাহলে আমার ছেলেকে এখানে কামড়ি দেয়, তাই সেখানটার দায়িত্বটা কে নেবে। কুকুরের সাথে ভাত খায়, ভাত খাবে সাইডে কুকুর থাকবে, তাই সেখানে রোগটা কার হাত ছাড়াবে। ছাগলে মানে ছাগল তো, ছাগল হাঁস মুরগি সব সময় তো চলছে। আর এই স্কুলে যারা ক্লাস নেন শিক্ষক, তাদের বক্তব্য শুনুন। আতঙ্ক লাগে অবশ্যই স্যার দিয়েছেন অ্যাপ্লিকেশন, এবার যখন আসবে অবশ্যই দেবে নিশ্চয়। হাঁস মুরগি ছাগল তো আর আমরা নিয়ে আসবো না, এটা তো পাড়ার লোকদের বোঝা উচিত যে এই টাইমটাই হাঁস মুরগি ছাগলগুলোকে ছাড়া হবে না। এবার এত বড় মাঠ, এবার আমরা তো প্রতিনিয়ত তাড়াতে থাকি, এবার তারা যদি সচেতন হয় তাহলে তো আমাদের কিছু বলার নেই। আমরা জানিয়েছি এখানে যদি অবিলম্বে কোনো ব্যবস্থা নেয় প্রশাসন, তাহলে আমরা আমাদের স্কুল বা তোমার থাকবো। প্রপোজাল দেওয়া আছে, এই সমস্যাগুলো আছে আমাদের, মাঠে জল জমে, খাওয়ার ঘর নেই, সরজমিন তদন্ত করে যাতে নতুন ক্লাসরুম হয় বা ওটা যদি রিপেয়ারের ব্যবস্থা হয়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নবকুমার, যাব নবকুমারের কাছে। নবকুমার, প্রাথমিক স্কুলের ক্লাস হয় এমন স্কুলে যেখানে রীতিমতো ভগ্নপ্রায় গোটা স্কুল, সেখানে ক্লাস হচ্ছে, সেখানে ছোট ছোট বাচ্চারা পড়তে আসছে, তারা এমনকি ছাগল কুকুরদের সঙ্গে বসে খাবারও খাচ্ছে। এই ছবি তো প্রতিদিনকার, কিন্তু কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? একদমই তাই অনিন্দিতা। দেখো, পূর্বস্থলী আটপাড়া যে স্কুলটা আছে, সেই স্কুলটা সেই আমফানের ঝড়ে তাদের মিড ডে মিলের ঘরের ওপরে চালটা উড়ে গেছে, তারপর থেকে এখনো পর্যন্ত তারা সেই চালটাকে এখনো ঠিক করতে পারলো না। দ্বিতীয়ত, ঠিক না করার ফলে তারা সেই সামনের মাঠে বসে বাচ্চারা টিফিন খাচ্ছে, খাবার খাচ্ছে মিড ডে মিলের সঙ্গে, কুকুর সঙ্গে হাঁস এবং ছাগলরা তাদের খাবারে খেয়ে নিচ্ছে, ডিস্টার্ব করছে, এরম চিত্র আমাদের ক্যামেরায় উঠে এসছে। তা সত্ত্বেও তারা যখন সেই স্কুলে মানে বসছে, সেই দুখানা শ্রেণীকক্ষ একটা ঘরের মধ্যে ফাটল ধরা, সেখানে আতঙ্কিত বোধ করছে টিচাররাই। তারা বলছে দীর্ঘকাল আমরা এসআইকে জানিয়েছি, তারপরেও সত্ত্বেও এখনও পর্যন্ত কিছু ব্যবস্থা নেওয়া হলো না। কিন্তু আমরা যখন এসআইয়ের কাছে যাই তখন তারা বলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই দাবিটা জানিয়েছি। একেবারে একেবারে। এবং আমরা কথা বলেছিলাম স্কুল পরিদর্শকের সঙ্গে, তিনি এই পুরো বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। কি বলছেন তিনি, শোনাবো। আমরাও অলরেডি স্কুলটা অনেকবার ভিজিট করেছি, 2-3 বার। হ্যাঁ, স্কুল থেকে আমরা যা যা কোয়ারিজ মানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চেয়েছিল সেটা আমরা অলরেডি ডিস্ট্রিক্টে সাবমিট করা হয়ে গেছে। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা ফান্ড পাবো, এবং স্কুলে সেটা এফজিও ওখানে ভিজিট করেছি স্কুলটা। এবার দেখুন ধূপগুড়ির ডুডো নদীর ছবি, সেখানে দেদার বালি পাচার চলছে, রীতিমতো বালি লুট করা হচ্ছে। দেখছে নদী পাড়ের বালি চুরি, এই বালি চুরি হচ্ছে পুলিশ প্রশাসনের সামনে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রকি। রকি, পুলিশ প্রশাসনের সামনেই দেদার বালি লুট হচ্ছে কেন? অনিন্দিতা, দেখো, ধূপগুড়ি ব্লকের যে এলাকা রয়েছে, কাজীপাড়া এলাকা, সেখানে কিন্তু দিনে দুপুরে দেদার কিন্তু নদী থেকে বালি লুট হয়ে যাচ্ছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে, যার ফলে কিন্তু সমস্যায় পড়েছে সেই এলাকার কৃষকরা। কারণ এই ডুডুয়া নদীর ভাঙন কিন্তু দীর্ঘদিনের, আর এখানে বালি মাফিয়াদের দৌরাত্ম্য কিন্তু দীর্ঘদিন ধরেই চলছে। যেখানে নদীর ভাঙন অব্যাহত রয়েছে, তারপরও অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন এলাকায়, আর তা কিন্তু সম্পূর্ণই ঘটছে পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে। এমনটা কিন্তু অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা। তারা বারবার প্রশাসনকে জানিয়েছে সেই এলাকায় যে নদী ভাঙন রয়েছে, সেই নদী ভাঙন রোখার জন্য কিন্তু একটি বাঁধ তৈরি করা হোক, কিন্তু প্রশাসন সেদিকে তো নজর দেয়নি। উপরন্তু সেখানে কিন্তু দেখা যাচ্ছে বালি লুট হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা থেকে বিরোধীরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু অভিযোগ করেছে সেখানকার যে শাসক দলের নেতারা রয়েছেন তারা কিন্তু এর সঙ্গে জড়িত, আর প্রশাসন একটা অংশের প্রশাসনের আধিকারিকরা এর সঙ্গে জড়িত। মোটা অঙ্কের টাকা নিয়ে কিন্তু তারা কোন রকম পদক্ষেপ নিচ্ছে না, যার ফলে কিন্তু সমস্যা পড়েছে এলাকার বাসিন্দারা এবং কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনিন্দিতা, আপনারা বালি মাফিয়ার ছবি দেখলেন, এবার দেখুন জমি মাফিয়াদের নতুন কৌশল। কি কৌশল? না, ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়ে পুকুর ভরাট হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে খড়গপুরে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শঙ্কর। শঙ্কর, নতুন পন্থা, ডেঙ্গুর একটা আতঙ্ক ছড়িয়ে সেখানে পুকুর ভরাট করা হচ্ছে, আর সব জেনে প্রশাসন কি বলছে? একেবারে তোমাকে জানিয়ে রাখি যে খড়গপুর শহর জুড়ে এই যে
জমি মাফিয়া বা জমি দালালদের যে চক্রান্ত হচ্ছে, যে দীর্ঘদিন ধরে একটি পুকুরকে ফেলে রাখবো, সেইখানে আবর্জনা বা ময়লা ফেলা হবে, এরপরে যখন এই পুকুরটি নোংরা আবর্জনা বা গাছে ভরে যাবে, এরপরে সেখানে আস্তে আস্তে করে সেইখানে বলা যায় যে মাটি ফেলে পুকুর ভরাট হচ্ছে। শুধু তাই নয়, এলাকার মানুষ যখন বৃষ্টির সময় বেশ কয়েকটি এলাকাতে যখন জল জমে গেছিল, যখন যে ডেঙ্গুর সংখ্যা প্রতিদিন বাড়ছিল, তখন মানুষকে ভয় দেখিয়েছে যে এই জলে ডেঙ্গু হতে পারে। এরপর থেকে বলা যায় যে কার্যত সেখানে আস্তে আস্তে ময়লা ফেলে কার্যত বলা যায় যে পুকুরের প্রায় 80% এক একটা পুকুর প্রায় ভরে দিয়েছে। খড়গপুর শহরের সুভাষপল্লী 19 নম্বর ওয়ার্ড বা 7 নম্বর ওয়ার্ড হোক বা কৌশল্যা হোক, একই ছবি, মালঞ্চা একই ছবি, 4 জায়গায় একই ছবি। শুধু যেটা হচ্ছে নতুন কৌশল, সেটা হচ্ছে যে মানুষকে ভয় এবং ডেঙ্গুর ভয় বা আবর্জনা ফেলে পুকুর একের পর এক ভরাট হচ্ছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ যে বারবার তারা প্রশাসনকে জানাচ্ছে, কিন্তু প্রশাসন এখনো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। তার কারণ হচ্ছে যে প্রশাসনের যা বক্তব্য, তাদের যে কথা, তারা হচ্ছে অভিযোগ পেলেই কিন্তু আমরা যাব। আমরা যখন প্রশ্ন করতে গেছি, তিনি জানিয়েছেন আপনাদের মারফতে অভিযোগ পেয়েছি, আমরা এখন গিয়ে সেইগুলো খোঁজ নিয়ে দেখব। বেশ, এবার যে ছবি দেখাবো, কৃষকদের চাষের জমিতে যেতে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ উঠছে বিএসএফ এর বিরুদ্ধে। এমনকি পদ্মায় মাছ ধরতে যেতেও বাধা দিচ্ছে বিএসএফ, যে কারণে জলঙ্গি থেকে সাগরপাড়া পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাকিবুল, তাদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে, কেন বিএসএফ বাধা দিচ্ছে? দেখো, যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার যে চকমথুরা এলাকা আছে, সেই এলাকার কৃষকরা তাদের পদ্মার যে জমি ধারে যে জমি আছে, সেই জমিতে চাষ করতে গেলে এবং যে জমিতে জল দেওয়ার প্রয়োজন, এখন সেই জমিতে তাদেরকে যেতে বাধা দিচ্ছে বিএসএফ, এমনটাই অভিযোগ। এবং পাশাপাশি অভিযোগ করছেন তারা মৎস্যজীবীরা, তারা এই মাছ শিকার করি, তারা মাছের উপর নির্ভরশীল সংসার, তাদেরকে ওই পদ্মায় যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। তারই প্রতিবাদে যে সাগরপাড়া থানার চকমথুরা এলাকা আছে, সেই এলাকার গ্রামবাসীরা আজ সাগরপাড়া টু জলঙ্গি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় প্রায় ঘণ্টাখানিক ধরে। তারপরেই কিন্তু খবর পেয়ে সাগরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে দেয়। যদিও এই ঘটনায় বিএসএফের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অনিন্দিতা, বেশ। নিউজ 18 বাংলার খবরের জের, অবশেষে জল জীবন মিশন প্রকল্পের কাজ শুরু করলো ঠিকাদার সংস্থা। আমরা দেখিয়েছিলাম যেখানে জল জীবন মিশন প্রকল্পের কাজ থমকে যায়, আর সেই থমকে যাওয়ার খবর আমরা করার পরে কিন্তু তৎপরতা, সেখানে আবারও কাজ শুরু হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন চঞ্চল, আমরা খবর করার পরেই তাহলে তৎপরতা বাড়লো? একদমই অনন্দিত, আমরা খবর করার পরে কিন্তু তৎপরতা বাড়লো ঠিকাদার সংস্থা, এবং দুদিন আগে থেকে কাজ শুরু করা হচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে গল্পগড় 2 নম্বর ব্লকের যে বেলম গ্রাম পঞ্চায়েতের ভানা এলাকায়, সেই ভানা এলাকায় জল জীবন মিশন প্রকল্পের কাজের জন্য সেই সাইনবোর্ড লাগানো হয়েছিল। প্রায় 3 মাস হয়ে গেল, কিন্তু সেই কাজ সেখানে চালু হয়নি। এতে কিন্তু হতাশ হয়ে পড়েছিল এলাকার মানুষ। তাই সেই খবর কিন্তু আমরা তুলে ধরি গত 3 তারিখ, এবং সেই খবর সম্প্রচারের পরেই কিন্তু নড়ে চড়ে বসে ঠিকাদার সংস্থা, এবং গতকাল থেকে কিন্তু সেই কাজ শুরু করেছে, এবং কাজ শুরু হওয়াতে কিন্তু খুশি হয়েছেন এলাকার মানুষ, এবং নিউজ 18 বাংলাকে অনেক ধন্যবাদ জানিয়েছে এলাকার বাসিন্দারা। বেশ, এবার চলে যাব আউশগ্রামে পুলিশের বাড়িতেই ডাকাতি। ছোড়া কলোনিতে এসআই সুশান্ত বিশ্বাসের বাড়িতে ডাকাতি, মারধর করা হচ্ছে, হাত পা মুখ বেঁধে ডাকাতি করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শরদেন্দু, পুলিশের বাড়িতেই ডাকাতি, তা আবার হাত পা মুখ বেঁধে। একেবারেই শুধু হাত পা মুখ বাঁধাই নয়, বাড়ির সবাইকে একটা ঘরে নিয়ে যেয়ে বেঁধে রাখা হয়, এবং এই সুশান্ত বাবু যিনি পুলিশ অফিসার, তাকে মারধর করা হয়েছে। এবং ওই শব্দ শুনে প্রতিবেশী একজন এলে তাকে ভোজালি দিয়ে কোপানো হয়। তিনি গুরুতর জখম, তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও দুষ্কৃতীরা পালানোর সময় এলাকায় গুলিও চালায়, এমনই দাবি গ্রামবাসীদের। সব মিলিয়ে একটা ভয়াবহ পরিবেশ, এবং এলাকার বাসিন্দারা বলছেন যে পুলিশ অফিসারের বাড়িতেই যদি এরকম ডাকাতির ঘটনা ঘটে, তাহলে তাদের নিরাপত্তা কোথায়, তারা কিভাবে থাকবেন। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুষ্কৃতীরা দলে অন্তত
15 জনেরও বেশি ছিল। 10 জন তারা ঘরের ভেতরেই ঢুকেছিল, 5 জন আরও বাইরে ছিল এবং তারা ঘর একেবারে তছনছ করে দিয়ে যায়। 70,000 টাকা নগদ এবং বেশ কয়েক ভরি সোনার গয়নাও তারা নিয়ে গেছে বিভিন্ন মূল্যবান সামগ্রী। সব মিলিয়ে এই যে মধ্যরাতের ডাকাতি, জেলা পুলিশের বলা যায় যে একরকম ঘুম উড়ে গেছে। এখন পুলিশের পক্ষ থেকে এই দলটাকে চিহ্নিত করা বা এই ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। বেশ, এবার একটা ছবি দেখাবো। পলাশীপাড়ায় মন্দিরে প্রণামীর বাক্স ভেঙে চুরি, আর চুরি শেষে প্রণাম। দেখুন সিসি ক্যামেরার ফুটেজ। পলাশীপাড়া থানার সাহেবনগর উত্তর পাড়াতে কালী মন্দিরে প্রণামীর বাক্স ভেঙে চুরি, আর তারপরে চুরির পরে প্রণাম করছেন সেই ভক্ত চোর। দেখাচ্ছি সেই ছবি। প্রণামী বাক্স ভেঙে চুরির পর প্রণাম করছেন চোর, আর সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সমীর রুদ্র। সমীর, এই যে ভক্ত চোর মানে প্রণাম চুরি করার পর প্রণাম করছেন তিনি, এখনো পর্যন্ত চোরের খোঁজ মিলেছে? দেখো অনিন্দিতা, আমরা শুনেছি অতিভক্তি চোরের লক্ষণ, কিন্তু চোরেরও যে ভক্তি আছে এই ঘটনা কিন্তু তারই প্রমাণ। তবে এই চোরের কিন্তু এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। গতকাল ভোরবেলায় পলাশীপাড়া থানার সাহেবনগরের উত্তরপাড়ায় স্থানীয় বাসিন্দারা যারা মর্নিং ওয়াক করতে পেরেছিলেন তারা দেখেন সেখানকার রক্ষাকালী মন্দিরের সামনের যে প্রতিমার প্রণামীর বাক্স রয়েছে তা ভাঙা এবং ভিতরে যে টাকা পয়সা ছিল তা উধাও। এরপরে সেই মন্দিরের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা যায় এবং তাতে দেখা যায় একটা চোর রাত ঠিক 3:30 নাগাদ সেখানে এসে মন্দিরে প্রণামীর বাক্স ভেঙে চুরি করে এবং ভক্তি ভরে সে ঠাকুরকে প্রণাম করে এবং তারপরে টাকা পয়সা চম্পট দেয়। ফলে এই ছবি কিন্তু প্রকাশ্যে আসতেই সরগোল পড়ে গিয়েছে এবং চোরেরও যে ভক্তি আছে বা অতিভক্তি চোরের লক্ষণ সে কথা কিন্তু আবারও প্রমাণ মিলেছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু মন্দির কর্তৃপক্ষ পলাশীপাড়া থানায় অভিযোগ জানিয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরের সন্ধান করার চেষ্টা করছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত সেই চোরের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে এলাকায় মাদকাসক্তদের উৎপাত বৃদ্ধি পাওয়ায় এবং মাদকের কারবার বৃদ্ধি পাওয়ায় যে এই চুরিগুলো হচ্ছে এই বিষয়ে কিন্তু দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। অনিন্দিতা, বেশ। আর আলিপুরদুয়ারের নিউ টাউনে চিতাবাঘের আতঙ্ক। রাতে চিতাবাঘের ডাক শোনা গিয়েছে এমনটাই দাবি করছেন স্থানীয়রা। শহরে বাঘের খোঁজে রীতিমতো তদন্ত শুরু করেছে, রীতিমতো খোঁজ শুরু করেছে বন দফতরের কর্মীরা। এর আগেও তো এলাকায় আমাদের এখানে কুকুরের এরকম একটা ছিল যে সংখ্যা কমে যাচ্ছিল, পরে প্রত্যেককালে পাওয়া যায় যে উদ্যানের মধ্যে পাওয়া যায় যে একটা বাঘ পাওয়া যায় ল্যাপ্রাডর। তো এখন যদি ওরকম যদি কিছু হয় তাহলে তো একটা আতঙ্কের ব্যাপারই। এখানে লেপার যেহেতু বিগত দিনে পাওয়া গেছে, আমি সাসপেক্টেড লেপারই হতে পারে। এটা যে পরিমাণে ছাপটা বোঝা যাচ্ছে বেশ অনেকটাই বড়, তো এই ধরনের ছাপ দেখে আমরা এই ধরনের সাসপেক্ট করছি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজকুমার। শহরের মধ্যে চিতাবাঘের আতঙ্ক, রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি। চিতাবাঘের খোঁজ এখনো পর্যন্ত কিছু পাওয়া যাচ্ছে কি? না দেখো অনিন্দিতা, এখন পর্যন্ত যে বক্সা ব্যাঘ্র প্রকল্পের যে বনকর্মীরা রয়েছে তারা কিন্তু শহর জুড়ে তল্লাশি শুরু করেছে। যে সমস্ত জায়গায় শহরের ঝোপঝাড় রয়েছে সেগুলোকে তারা তল্লাশি চালাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত চিতাবাঘের কোনো রকম হদিশ পাওয়া যায়নি। তবুও শহরের মানুষেরা আতঙ্ক। নিউ টাউন দুর্গাবাড়ি থেকে এই আতঙ্ক ছড়িয়েছে, কারণ 2015 সালের 1 জানুয়ারি কিন্তু যেই এলাকায় এবার চিতাবাঘের আশঙ্কা করা হচ্ছে যে চিতাবাঘ ঢুকেছে সেই এলাকার কাছেই কিন্তু একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ উদ্ধার হয়েছিল। ফলে আবারও 2015 সালের মতো আবার আলিপুরদুয়ার শহরে চিতাবাঘ ঘাঁটি গাড়ল কিনা সেই আশঙ্কাতেই কিন্তু এখন শহরবাসী। অনিন্দিতা, এবং এই বিষয়ে বন দফতরের কর্তারা কি বলছেন শুনুন। বাঘ বলছে কিন্তু বাঘের সেরকম একটা চিহ্ন কিন্তু কনফার্ম কোনো চিহ্ন পেলাম না। হয়তো অন্য কিছু হলেও হতে পারে আর কি। আমরা ওয়াচ করবো আমরা। কোনো অসুবিধা হলে আমরা চলে আসবো, দেখব। বিভিন্ন জেলার নানান খবর, নানা সমস্যা তুলে ধরলাম দুয়ারে রিপোর্টারে। এবার নিউজ রুম লাইভ নিয়ে থাকছে প্রিয়াঙ্কা।